এটা একটা ভ্যানের ব্যাটারি চার্জার। এটা ভাঙাড়ির দোকান থেকে কিনে নিয়ে আসছি 70 টাকা দিয়ে। এটা দিয়ে একটা ব্যাটারি চার্জার বানাবো, 12 ভোল্ট ব্যাটারি চার্জার, এবং খুব টেকসই হবে। এটা দেখতে পাচ্ছেন 48 ভোল্ট, মানে 4 ব্যাটারি চার্জ হয়। এটা দিয়ে এক ব্যাটারি চার্জার বানানো হবে। যেহেতু এটা ভাঙাড়ির দোকানে ছিল ময়লার ভিতরে, এর জন্য একে ফার্স্ট কাজ হচ্ছে গোসল দেওয়া। খুলে নিয়ে গোসল দেওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ, ফ্যানটা আমরা খুলে রাখবো, কারণ ফ্যানের ভিতরে পানি ঢুকলে ফ্যানটা নষ্ট হয়ে যাবে। যার কারণে আমরা চাই না ফ্যানটা নষ্ট হোক, যেন ফ্যানটা পুনরায় ব্যবহার করা যায়। আমাদের চার্জার ওয়াশ করা শেষ। এখন আজকে আমি দেখাবো আপনাদের এক ভিডিওতে, আপনারা পুরোপুরি একটা চার্জার তৈরি করা শিখে যাবেন একদম কিভাবে। এটা 4 ব্যাটারি থেকে এক ব্যাটারি চার্জার বানাবেন। এটা একটা নষ্ট চার্জার আমি ভাঙাড়ির দোকান থেকে কিনে এসেছি। আচ্ছা, এখন প্রথম যে কাজ হবে, আমরা এটাকে খুলে ফেলবো। এটা হচ্ছে একটা ট্রাক। হ্যাঁ, এটা একটা ট্রাক। এটা খুলে ফেলবো। এটার কাজ হচ্ছে আপনার যে ব্যাটারি সংযোগ পেলে তারপরে এটা আউটপুট দেয়। এজন্য এটাকে, এটা দরকার হবে না আমার। এটা খুলে দেবো। এটা 3টা পিন আছে, আপনাদের আগে ভালো করে দেখাই দিই। যে এর দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে দেখেন, এই 1 2 3, এখানে 3টা পিন আছে। এইটার এই যে পাঁচটা, এই পাঁচটার হচ্ছে 1 2 3, 3টা পিন আছে। এখন আমি এটা, এই যে বের হয়ে গেছে। এখন আমি এই দুই পাশেরটা শর্ট করে দেবো। সোর্স আর এইখানে হচ্ছে আপনার সংযোগটা আসছে, মূলত আপনার পাওয়ারটা আসলো এখান থেকে। এখান থেকে আসার পরে এখানে একটা শান্ট রেজিস্টার হয়ে আসলো। এটার মাধ্যমে কারেন্ট সেন্স করছে। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন, এখান থেকে এখানে আসছে, এখান থেকে ট্রাকের মাধ্যমে এই পাশ দিয়ে আসি আপনার এখানে সোর্স আউটপুট হচ্ছে। আর এখান থেকে একটা স্যাম্পল নিয়ে এখানে গেটে দিচ্ছে। এই গেটে দেওয়ার কারণে কি হচ্ছে, আপনার যে ব্যাটারি ছাড়া এই চার্জার কানেকশন আউট করবে না। ব্যাটারি সংযোগ পাইলে আউট করবে, তাছাড়া করবে না। তাহলে আমি এটা শর্ট করে দিলাম। একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে, অনেক ধৈর্য লাগে। আপনারা সাপোর্ট না দিলে এখানে শিখে থাকা অনেক কঠিন। হয়তো আপনারা সাপোর্ট না দিলে এখান থেকে ফিরে যেতে হবে আমাকে। আশা করি আপনারা আমাকে সাপোর্ট দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। হ্যাঁ, এটা আমি শর্ট করে দিয়েছি। এখন আমরা এখানে কাজ করবো কি, এখানে একটা শান্ট রেজিস্টার আছে। এটার মাধ্যমে আর কি এই আইসিটাতে কারেন্ট সেন্স করতো। এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, শান্ট রেজিস্টারটা নষ্ট হয়ে যায়, কারণ এই মোসফেট যখন নষ্ট হয় তখন এই শান্ট রেজিস্টারও নষ্ট হয়। কিভাবে কাজ, প্রথম যেটা কাজ হচ্ছে, এখানে হচ্ছে আপনার ব্রিজ রেক্টিফায়ার আছে। একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে, অনেক ধৈর্য লাগে। আপনারা সাপোর্ট না দিলে এখানে শিখে থাকা অনেক কঠিন। হয়তো আপনারা সাপোর্ট না দিলে এখান থেকে ফিরে যেতে হবে আমাকে। আশা করি আপনারা আমাকে সাপোর্ট দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। এখানে আছে সিস্টেমটা ঠিক এমনই। এখানে আমরা এখানে 4টা রেক্টিফায়ার দিয়ে করছি, আর এখানে সিঙ্গেল একটা ব্রিজ রেক্টিফায়ার দিয়ে দিয়েছে। এই তাছাড়া তেমন কিছু না। এখানে একটা ব্রিজ রেক্টিফায়ার দিয়েছে। এখন এখানে হচ্ছে একটা এনটিসি হয়ে গেছে। তাহলে এখানে ফার্স্ট হচ্ছে একটা এনটিসি আসলো। এনটিসি দিয়ে ব্রিজ আসলো, আর একটা ফিউজ হয়ে আসলো। হ্যাঁ, এখন এখানে আসার পর কি হচ্ছে, এখানে একটা ফিল্টার ক্যাপাসিটর থাকতেছে এখানে। আশা করি আপনারা আমাকে সাপোর্ট দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এটা ফিল্টার ক্যাপাসিটর। এটা অবশ্যই মানে আপনার 400 ভোল্ট প্লাস হতে হবে আর কি, 400 ভোল্ট অথবা 400 ভোল্ট প্লাস। কারণ আমার এখানে সাপ্লাই ভোল্টেজই থাকবে প্রায় 330 এরকম এরকম, কারণ এসি কে ডিসি করলে এরকম আর হয় আর কি। এখানে তাহলে আপনার এখানে ক্যাপাসিটর দেওয়া আছে, এখানে 400 ভোল্ট 200 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর দেওয়া আছে। তারপর এটা হচ্ছে 400 ভোল্ট 200 ইউএফ মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর দেওয়া আছে। এরপর কি করছে, এই পজিটিভ কানেকশনটা সরাসরি ট্রান্সফরমারে চলে আসবে। তাহলে এখানে কি হলো, আমরা একটা ট্রান্সফরমারের লুপ তৈরি করি, সেম দেখতেই। ওকে, এখন এই দুইটা লুপ একত্রিত আছে, আর এখানে 3টা লুপ, এখানে 2টা লুপ একত্রিত আছে। ওকে, এখন দেখতে পাচ্ছেন নিশ্চয় যে কিভাবে সংযোগগুলো আছে। এখন এইখানে এই পজিটিভ কানেকশনটা, এইখান থেকে যে পজিটিভটা আসলো, এটা সরাসরি এই লুপে চলে আসলো। আর এখানে নেগেটিভ যেটা আসলো, এই নেগেটিভটা হচ্ছে আপনার, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, শান্ট রেজিস্ট্যান্স বলা হয়। এটা এটা হচ্ছে 0.5 ওহমস। 0.5 ওহমস এই রেজিস্ট্যান্সটা হয়ে তারপর এখানে মোসফেট আসবে, তারপরে এখানে পাওয়ার যাবে। আর এই মোসফেটের এখানে এইটা কন্ট্রোল হবে, এখান থেকে একটা আইসির মাধ্যমে এইখানে সিগন্যাল দিবে। এই মোসফেটে এরকম সিগন্যাল দিবে, এরপরে কাজ করবে। আর এইখানের থেকে যে লাইনটা আসবে, এইটার থেকে হচ্ছে একটা পাওয়ারের কাজ করে। এখানে একটা পাওয়ার নিয়ে এই যে আইসিটা, এই আইসিটাকে ভিসিসি সাপ্লাই দেয়। এখানে একটা 12 ভোল্ট সাপ্লাই দেয়, 12 ভোল্ট ডিসি সাপ্লাই দেয় হচ্ছে এইখান থেকে।
এখান থেকে আপনার এইভাবে এখানে একটা সাপ্লাই দেয়, এটা হচ্ছে ইউসি 3843, আর ইউসি 3843, 3842 এরকম থাকে আর কি এখানে সেম। তো এই হচ্ছে সিস্টেম। এরপরে এখানে আসার পরে এখানে এই দুইটা কানেকশন এক জায়গায়, তিনটা কানেকশন এক জায়গায়, তিনটা কানেকশন এক জায়গায় এসে এখানে একটা শর্টকি ডায়োড আছে, শর্টকি ডায়োডের ভিতরে এখানে আসবে, আর এখান থেকে সরাসরি আউটপুট, এখান থেকে বি প্লাস, আর এখান থেকে হচ্ছে বি মাইনাস। এই বি মাইনাস কি করছে, এখানে একটা শান্ট রেজিস্টার দিছে, আবার এখান থেকে আবার একটা শান্ট রেজিস্টার দিছে, দিয়ে তারপরে এই যে এখানে বললাম যে একটা ট্র্যাক ছিল, এটা হচ্ছে আপনার ছিল হলো বিটি 152, এখান থেকে আসি এটা হচ্ছে কানেকশন, এটা হচ্ছে বি নেগেটিভ, এটা হচ্ছে মূল থিওরি। এরপরে আনুষঙ্গিক আরো অনেকগুলো বিষয় আছে, এখান থেকে ভিসিসি একটা স্যাম্পল নেবে, নিয়ে এখানে পিসি যেটা থাকবে সেখানে আর একটা অপশন আছে, এখান থেকে হচ্ছে আপনার একটা এখানে একটা পার্স আছে। আশা করি আপনারা আমাকে সাপোর্ট দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আছে 1 2 3 4, এই দুইটা চলে যাবে এখানে সিপিইউ এর ভিতরে, আর এখানে থেকে দুইটা কানেকশন। এইখানে একটা জিনিস আপনাদের শিখতে হবে, সেটা হচ্ছে টিএল টিএল 431, এখানে একটা পার্স সম্পর্কে আপনাকে জানতে হবে। টিএল 431, এখানে আপনার যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে একটা ট্রানজিস্টর থাকবে যেটার নাম হচ্ছে টিএল 431, TL431, এটা হচ্ছে 1 2 3, এর 3 নাম্বার পিনটা সংযোগ হবে গ্রাউন্ডের সাথে, এটা হচ্ছে গ্রাউন্ডের সাথে। 2 নাম্বারটা হচ্ছে আউটপুট আউট, আর 1 নাম্বার হচ্ছে রেফার ভোল্টেজ, এইটি 2.5 ভোল্ট হলে অন হয়ে যায় এখানে। এখন আপনাকে যেটা করতে হবে, এখানে হচ্ছে 1 নাম্বার হলো ভিসিসি, এটা ম্যাক্সিমাম 35 ভোল্ট, এখানে আলাদা একটা যে সোর্স আছে, এই পাওয়ারের থেকে আলাদা একটা কানেকশন যায় এখান থেকে একটা আলাদা পাওয়ার সোর্স আছে। এখন এই গ্রাউন্ড হচ্ছে আপনার এই গ্রাউন্ডের সাথেই থাকবে, আর এই আউটটা হচ্ছে আপনার এই আউটের সাথে চলে যাবে, আর 1 নাম্বারটা হচ্ছে এই যে প্লাস 12 ভোল্ট, 1 2 12 ভোল্ট প্লাস এখানে থাকবে। এখন এইখানে যেটা থাকবে এই যে 2.5 ভোল্ট, এইখানে হচ্ছে আপনার এই ভিসিসির মনে করেন যে এখানে থেকে এখানে একটা রেজিস্ট্যান্স, আবার এখানে একটা রেজিস্ট্যান্স, এই কানেকশনটা গিয়ে এর সাথে সংযোগ, এখানে 2.5 ভোল্ট, আর এখানে বাকিটা থাকবে। এখন এই ভোল্টেজটা 2.5 এর উপরে আসলেই শাটডাউন দিবে, পিসি কে সিগন্যাল দিবে, এই হচ্ছে সিস্টেম। এখন এরকম হলে আমরা যে কাজটা করব সেই জিনিসটা আপনাকে শিখিয়ে দিই, মানে টিএল 431 এইচডি সম্পর্কে আপনার অবশ্যই ধারণা থাকতে হবে, এই জিনিসটা লাগবে। পিসি 817 এই জিনিসটাও লাগবে আপনার, পিএসসি 817 এই জিনিসটা লাগবে, টিএল 431 লাগবে, এগুলোই আর কি। এখন তাহলে আমাদের আরো কিছু কাজ আছে, আমরা হিটসিং আছে, হিটসিং বাদ দিয়ে ছিদ্র করবো, তলের ভিতরে এবার আবার ছিদ্র করবো একটা। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে, অনেক ধৈর্য লাগে। আপনারা সাপোর্ট না দিলে এখানে টিকে থাকা অনেক কঠিন। হয়তো আপনারা সাপোর্ট না দিলে এখান থেকে ফিরে যেতে হবে আমাকে। আশা করি আপনারা আমাকে সাপোর্ট দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। ওকে, এখানে একটা ছিদ্র করবো, ওকে, এখানে একটা ছিদ্র করবো, ওকে। এখন আর কি করব আমরা, এই আমরা যেহেতু এখানে একটা কে এল ওয়াই লাগাবো, কে এল ওয়াই তিনটা তার হচ্ছে এটা নেগেটিভে যাবে, সোর্সের নেগেটিভ, এটা হচ্ছে আউটপুট যাবে ট্রান্সফরমারে, আর এটা হচ্ছে যে পিসির 3 নাম্বার 317, আপনাদের যেটা দেখালাম 817, অপ্টোকেবল 817 সেটার সাথে যাবে। তাহলে আমি এখানে এটা লাগাবো হিটসিং এর উপরে, যেন আমার এটা হিট শোষণ করে। তাহলে আমার এখানে একটা ছিদ্র করতে হবে, ওকে, ছিদ্র হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু পালিশ করে নেবো উপরে, কারণ কি এই যে উপরে যে বাবরি ওঠে না, এই বাবরির কারণে হিটসিং এর সাথে সুন্দরভাবে বসবে না।
আর না বসলে হিটটা সুন্দরভাবে উঠবে না, হিট শোষণ না করলে এই তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এখন আমরা এর সংযোগ পিনগুলো সুন্দর করে নেব, যেন আমরা ওর ভিতরে সুন্দরভাবে লাগাইতে পারি। এই পাশে পিনগুলো যেগুলো আমরা যেখানে লাগাবো আর কি, সোল্ডারিং করবো, সেই জায়গাগুলো পরিষ্কার করে নেই, যাতে আমাদের সোল্ডার করতে সুবিধা হয়। এই জন্য আমরা এখানে একটা সোল্ডার করব, এই জায়গাটা পরিষ্কার করে নেই। এখানে সোল্ডার করব। একদম হাতে কলমে আপনাদের ধরে ধরে শিখিয়ে দিচ্ছি, একটু ধৈর্য নিয়ে দেখবেন, তাহলে আপনারা নিজেরা তৈরি করতে পারবেন। যে ব্যাটারি চার্জার, একটা নষ্ট পাওয়ার সাপ্লাই থেকে, নষ্ট পাওয়ার সাপ্লাই তো না, নষ্ট একটা ব্যাটারি চার্জার, 48 ভোল্ট ব্যাটারি চার্জার, এটা এখান থেকে আপনারা তৈরি করতে পারবেন আপনাদের ব্যাটারি চার্জার 12 ভোল্টের। এটা কিনছে 70 টাকা দিয়ে। এখন এটার এখানে একটা KLY লাগাবো, সেটার দাম মনে করেন যে 110 টাকা মতো। তাহলে 70 টাকা আর 110 টাকা, 180 টাকা, 180 টাকায় আপনি চার্জার তৈরি করতে পারবেন। সেটা নিজে একটু পরিশ্রম করবেন, এক্সট্রা আপনার আর কোনো খরচ হবে না। তাতে আপনি একটা চার্জার পাবেন, একটা 12 ভোল্ট চার্জার আপনি বাইরে থেকে কিনতে গেলে আপনি হিসাব করে দেখেন আপনার কি পরিমাণ টাকা লাগবে। আর সাথে দুইটা ক্যাসার লাগাবো, ক্যাসারের দুইটার দাম হচ্ছে আপনার 15 টাকা। তাহলে 170 আর 110, তাহলে হচ্ছে আপনার 180 আর হলো 15, 195। তাহলে 195 টাকা খরচ করে আমরা একটা চার্জার বানাবো, এবং সেই চার্জার আপনারা নিজেরা বানাতে পারবেন, নিজেরা ব্যবহার করতে পারবেন সেইভাবে। আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার, মানে ভিডিও কাজ দেখার জন্য, শেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনকে সাথে রাখবেন। আচ্ছা, এইখানে হচ্ছে VCC নেগেটিভ, মানে এই হচ্ছে ডায়োডের নেগেটিভ, এটা হচ্ছে, আর এটা হচ্ছে ডায়োডের পজিটিভ। এই পাশে দেখেন এই যে পজিটিভ, আর এই পাশে হচ্ছে নেগেটিভ। এই নেগেটিভ এখানে আসার পরে শান্ট রেজিস্টার হয়ে এখানে আসছে। এই রেজিস্টারটা অবশ্যই ভালো থাকতে হবে, রেজিস্টার ভালো না থাকলে আপনারা শর্ট করে দিবেন, রেজিস্টার যদি কাটা যায়। তাহলে আমরা এখানে লাগাবো এটা, এখানে লাগাবো এটা, কালোটা এখানে দেব, আর লালটা এখানে দেব। এই পিসি অপ্টোকাপলার এইটা এখানে দেওয়ার কারণ হলো যে আমার এখানে ভোল্টেজ কত আসছে সেটা তো KLI টের পাবে না, জানবে না। এটাকে জানানোর জন্য আর কি এই সেন্স ভোল্টেজটা এখান থেকে যাবে, এখান থেকে সেন্স ভোল্টেজটা গিয়ে ওকে নিয়ন্ত্রণ করবে যে ভোল্টেজ চলে আসছে, তুমি এখন শাটডাউন দাও। মানে পালস ওয়াইড মডুলেশন আর কি, পালস কন্ট্রোল করবে। এটা কিভাবে করবে সেটাও আপনাদের দেখাই দেবো একদম ডিটেলস। এখন তাহলে এটা কি হলো, এগুলো আমরা উপর দিয়ে না লাগাই, ভিতর দিয়ে লাগাই। তাহলে আমরা কালোটা আগে লাগাই, কালোটার স্থানে আমরা কালোটার জন্য যেটা নির্ধারণ করছি সেই স্থানটা কালোটা আমরা লাগাই দিই। কালোটা সেট হয়ে গেল। এখন লালটা লাগাবো আমরা এখানে, তাহলে লালটার স্থানে লালটাকে দিয়ে দিই। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে, অনেক ধৈর্য লাগে। আপনারা সাপোর্ট না দিলে এখানে টিকে থাকা অনেক কঠিন। হয়তো আপনারা সাপোর্ট না দিলে এখান থেকে ফিরে যেতে হবে আমাকে। আশা করি আপনারা আমাকে সাপোর্ট দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। সুন্দর সোল্ডারিং যেন সুন্দর হয়, একটু ধৈর্য নিয়ে কাজ করবেন। মোটা বিট দিয়ে ছিদ্র করছি, এজন্য আর কি এমনটা দেখাচ্ছে। ওকে, এখন আমরা বাকি থাকলো দুইটা হলো এই সেন্স ভোল্টেজ, যেটা অপ্টোকাপলারের সেন্স ভোল্টেজের এই তারটা আমরা এখন লাগাবো। এটা হচ্ছে আপনার এখানে, এটা লাগাবো অপ্টোকাপলারের 3 নাম্বার পিন, মানে অপ্টোকাপলারের। ওকে, দেখেন আপনাদের এখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি, যার কারণে এই জিনিসটা আবার আপনাদের ক্লিয়ার করে দেই। এখানে এখানে যে অপ্টোকাপলার আছে পিসি দেখতে পাচ্ছেন, এখানে যে পিসি আছে দেখতে পাচ্ছেন, এই পিসির
এক নাম্বার পিন, এই এক নাম্বার পিন হচ্ছে আপনার ভি সেন্স করে, এখান থেকে এর ভিতর দিয়ে আসছে, এখান থেকেই আর কি এক নাম্বার পিনের মানে অপটোকাপলারের এখানে 1 আর 2 এর ভিতরে 1 ভোল্ট আসবে। 1 ভোল্ট আসলে এখানে একটা শর্ট দেখাবে, এটা শর্ট দেখালে কি হবে, তখন এই সেন্স পাবে, আর এখানে ভোল্টেজ না থাকলে এখানে আসবে না। অর্থাৎ যখন আপনার এই TL4 431 এর গেটে মানে 1 নাম্বার পিনে 2.5 ভোল্ট আসবে, তখন সে কি করবে, 2 নাম্বার পিন মানে 3 নাম্বার পিনের সাথে 2 নাম্বার পিন শর্ট করে দেবে, গ্রাউন্ড বের করবে। তাহলে এই গ্রাউন্ড গিয়ে এর হচ্ছে 2 নাম্বার পিন শর্ট করবে। এর 2 নাম্বার পিন গ্রাউন্ড, 2 নাম্বার পিন যখন শর্ট করবে, এই 2 নাম্বার পিন হচ্ছে এটা যখন শর্ট করবে গ্রাউন্ড, 2 নাম্বার পিন হচ্ছে আপনার এটা এখানে হলো, হ্যাঁ এটা হচ্ছে 1 2 নাম্বার পিন শর্ট করে দেবে। 2 নাম্বার পিন শর্ট করলে এখানে 1 ভোল্টেজ হবে, এখানে একটা 100 ওহমস এর রেজিস্ট্যান্স হয়ে তারপরে পাওয়ার যায়, যেন এখানে অতিরিক্ত কারেন্ট না যায়, যার কারণে এখান থেকে শর্ট করে দিলে এখানে একটা রেজিস্ট্যান্স চলে আসবে। তাহলে 1 2 3 4, তাহলে 3 নাম্বার পিন হচ্ছে গ্রাউন্ডে চলে গেল, এর 3 নাম্বার হচ্ছে সরাসরি গ্রাউন্ডের সাথে সংযোগ আছে 3 নম্বরটা। আর এই 4 নাম্বার পিনের সাথে হচ্ছে আমরা এই পিস কে এল ওয়াই এর এই সবুজ কালারের তারটা সংযোগ দিলাম। তাহলে আমার এখানে তিনটা তার, তিনটা সংযোগ হলো, দেখতে পাচ্ছেন তিনটা তার সংযোগ হলো। এখন এটাকে আমরা এর সাথে লাগাই দেবো, এটাকে এর সাথে লাগাই দিলে কি হবে, এটা হচ্ছে আমার হিট শোষণ করবে, যাতে জিনিসটা গরম না হয়, কারণ এটা গরম হলে তো আপনার নষ্ট হয়ে যাবে দ্রুত, যার কারণে এটা এখানে লাগাই দেওয়া হবে। এটা লাগাই দিয়ে আমরা রান করব, দেখবো যে আমাদের 52 ভোল্ট সাপ্লাই আসে কিনা, মানে 56 ভোল্ট, 48 ভোল্ট ব্যাটারি চার্জ দিতে হলে 56 ভোল্ট দরকার। ওকে, এখন আমরা এখানে একটা দেখি, আমরা এখানে পাওয়ার দিয়ে দেখি যে কি অবস্থা হয়। এটা আমরা এখন সিরিজে সংযোগ দিব। ওকে, ব্যাস এখন আমরা মিটার ভোল্টেজে নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন মিটার ভোল্টেজ আছে। এখন আমরা এখানে ভোল্টেজ ভিসিসি টেস্ট করব। এখানে দেখেন 56 ভোল্ট চলে আসছে, তার মানে এটা আমার এখন 4টা ব্যাটারি চার্জ দেওয়ার মতো সক্রিয় হয়ে গেল। এটা নষ্ট ছিল, এটা দিয়ে এখন 4টা ব্যাটারি চার্জ করা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এখন 56 ভোল্ট দেখাচ্ছে, 56.6। এখন এটা তো 4 ব্যাটারি চার্জ করা যায় না, এটা দিয়ে তো আর আমি 12 ভোল্ট ব্যাটারি চার্জ করতে পারবো না, চেঞ্জ করবো, এই ফেরিট করে আমরা রিওয়াইন্ডিং করব। রিওয়াইন্ডিং করে আমরা এটাকে 12 ভোল্ট আর কি বের করব। তাহলে এখানে হচ্ছে 56 ভোল্ট আছে আমার, এখন যেটা আছে এটা বের হলো হচ্ছে 56 ভোল্ট। তাহলে এটা দিয়ে হচ্ছে আপনার 4টা ব্যাটারি চার্জ হয়। তাহলে 4টা ব্যাটারি যদি চার্জ হয়, 56 ডিভাইডেড বাই 4, তাহলে 14, 4 14 56, তার মানে আমার 12 ভোল্ট ব্যাটারি চার্জ করতেছে 14 ভোল্ট দিয়ে। আমার এখানে 56 ভোল্ট আসছে আউটপুট, ও ইউটি আউট হচ্ছে 56 ভোল্ট, 5 6 ভোল্ট। এটা হচ্ছে 4 ব্যাটারি ডিভাইডেড বাই 4 ব্যাটারি। তাহলে আমরা যেহেতু এক ব্যাটারি চার্জ করবো, তাহলে 14 ভোল্ট, 4 দিয়ে ভাগ করলে 14 ভোল্ট ডিসি। এটা হচ্ছে 1 ব্যাটারি, এটা হচ্ছে এক ব্যাটারি চার্জ করার জন্য আমার দরকার হবে 14 ভোল্ট। তাহলে এটাকে এইখানে আমরা এই ট্রান্সফরমারটা খুলবো, যেহেতু আমরা পুরাতন ব্যাটারি চার্জ করব, যার কারণে আমাদের ভোল্টেজটা একটু বেশি লাগবে, কারণ পুরান ব্যাটারি চার্জ করার জন্য ভোল্টেজটা একটু বেশি লাগে। আচ্ছা সমস্যা না, আমরা ওটা ভিআর দিয়ে ঠিক করে নিতে পারবো। তাহলে আমরা এখন ট্রান্সফরমারটা খুলতে হবে, রিওয়াইন্ডিং করতে হবে, কারণ যেহেতু আমরা এটাকে 14 ভোল্ট বানাবো, কারণ এখানে শুধু পিসি দিয়ে এটা হবে না, কারণ এখানে যে আমরা ভোল্টেজ কমাবো কিংবা বাড়াবো, এটা 4 ভোল্ট থেকে মানে 4 ব্যাটারিকে 1 ব্যাটারি এভাবে হবে না। এখন আমরা কি করবো, এই ট্রান্সফরমারটা রিওয়াইন্ডিং করতে হবে। তাহলে আমরা ট্রান্সফরমারটা খুলবো, প্রথম কাজ হচ্ছে এই ট্রান্সফরমারটা খোলা। এর জন্য আমরা এটাকে ডিসোল্ডারিং করব হচ্ছে আপনারা একটা ভিডিও থেকে পুরা চার্জার তৈরি করা শিখে যাবেন একদম। এখন ব্যাটারি চার্জ নিয়ে আপনাকে আর কোনো টেনশন করা লাগে। আপনার ইন্ডাস্ট্রিতে জেনারেটর আছে, আপনি জেনারেটরের ব্যাটারি, কারণ জেনারেটর তো আপনার অল্প সময় দেখা যাচ্ছে, আপনার একটা ছোট অফিস কিংবা আপনার একটা যে কোনো একটা ইয়ার কারণে আপনার একটা জেনারেটর আছে, জেনারেটর আপনার শর্ট টাইম চলতেছে, আপনি লং টাইম চালাতে পারতেছেন না, যার কারণে জেনারেটরের ব্যাটারিটা চার্জ হচ্ছে না, সেলফে দ্রুত চার্জ শেষ হয়ে যাচ্ছে। এখন আপনি এই বারবার ব্যাটারি চার্জ নিয়ে খুব সমস্যায় পড়তেছেন। আপনি নিজেই একটা চার্জার তৈরি করে নিতে পারবেন, যা দিয়ে আপনি নিজেই এটা ব্যবহার করতে পারবেন। ব্যাস, এখন আমরা এই যে ট্রান্সফরমারটা খুললাম, এখন ট্রান্সফরমার এই টার্ন সংখ্যা খোলার আগে আমরা কিছু জিনিস আর কি দেখাই আপনাকে, এই জিনিসটা ফলো করতে হবে, এই জিনিসটা ফলো না করলে আপনি ভেজালে পড়তে পারেন। আচ্ছা, এখন ট্রান্সফরমারের প্রথম লুপে ছিল
ট্রান্সফরমারটা দেখেন, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, এপাশে 1 2 3 4 5 6 7 8, তাহলে 1 2 3 4 5 6 7 8। ওকে, এখন আমরা ট্রান্সফরমারের মনে করেন যে লুপ ধরবো এক্স আর ওয়াই, মানে যেখান থেকে খোলা শুরু করব, মনে করেন একটা লুপ এরকম আছে। এখন আমি এইখান থেকে খোলা, মানে যেখান থেকে শুরু হয় জোড়া, তারপরে তো যেখানে শেষ হয় সেখান থেকে তো খোলা শুরু হয়, যেখান থেকে খুলবো সেটাকে আমরা এক্স ধরবো, আর যেটা শেষ হবে সেটাকে ওয়াই ধরবো। তাহলে আমরা একটা লুপের জন্য এক্স ওয়ান এখান থেকে শুরু করলাম খোলা, ওয়াই ওয়ানে শেষ করলাম। তারপরে লুপটা কি করব, তারপরে এক্স টু, তারপরে এক্স টু ওয়াই টু, এভাবে মানে হিসাব করবো যে এটা হচ্ছে একটা টু, 1 নম্বর লুপ একটা, 2 নম্বর লুপ একটা। 1 নম্বর লুপের এক্স এর থেকে শুরু হয়েছে খোলা, ওয়াই শেষ হয়েছে। তাহলে আমরা যখন রিওয়াইন্ডিং করবো, ওয়াই থেকে শুরু করব, এক্স এ শেষ করব, ওয়াই ওয়ানে শুরু করব, এক্স ওয়ানে শেষ করব। ঠিক আছে, এখন আমরা এই দুইটা মিলি এক কানেকশন, দুইটা এক করে দিলাম। আর এখানে হচ্ছে আপনার দুইটা এক করে দিলাম, এখানে তিনটা এক করে দিলাম, যেটা আর কি ট্রান্সফরমারের লুপে আছে। আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফরমারের লুপ যেভাবে আছে আমরা সেইভাবেই এটাকে ড্রয়িং করলাম। বাস, এখন আমরা এই জিনিসটাকে খুলবো, খোলার পরে আমরা এই লুপগুলোকে ঠিক করব, মানে রিওয়াইন্ডিং যে করতে হবে, আমার যে 14 ভোল্ট নিয়ে আসতে হবে এর জন্য। এই যে গাম আছে, এই গামগুলোকে ছোটাই দিতে হবে। এই গামগুলো না ছোটাই দিলে খুলবে না। ওকে, গাম খুলে গেছে। এখন আমার এই দুই পাশে সংযোগের জন্য মানে আটকায় ধরে আছে দুই পাশে। এখন অনেকে অনেকভাবে খুলে এটাকে, অনেকে হিট দিয়ে খুলে, অনেকে হট গান দিয়ে খুলে। আপনারা চাইলে গ্যাসের চুলাতে হিট দিতে পারবেন, গ্যাসের চুলাতে হিট দিয়ে খুলতে পারবেন, আবার হট গান দিয়ে হিট দিয়ে খুলতে পারবেন, যে যে যেভাবে ইচ্ছা আর কি। যে কোনো ভাবে এটাকে একটু তাপ দিলে খুলে যাবে। এখন আমি কিভাবে খুলবো, আমি এটাকে হিট দিয়ে খুলি। এখন এটাকে খোলার জন্য ওকে, আমার লাইটারটা ধরে গেছে, আমি এটা সিরিজ সংযোগ দিয়ে একটা স্পার্ক দিয়ে এটাকে জ্বালালাম। এখন আমি এটাকে গরম করতেছি। সব দিকে সমানে হিট রাখলে ফাটবে না, আপনি যদি শুধু এক জায়গায় হিট দেন তাহলে ফেটে যাবে। এটাকে আপনি যখন গরম করবেন, কারণ লোহার যে সংকোচন মানে যে কোনো ধাতুর যে তাপে যে আপনার আয়তন সংকোচন প্রসারণ হয়, যার কারণে যে আপনার ওই আয়তন কম বেশি হওয়ার কারণে এটা কেটে মানে ভেঙে যাবে। এজন্য আপনি হিটটা সব দিকে সমানে দিবেন, সব দিকে সমানভাবে হিটটা দিলে আপনার এই জিনিসটা আর ফাটবে না। কারণ যে কোনো ধাতব পদার্থ জানেন তো যে এই যে সুন্দরভাবে খুলে গেছে, যে কোনো ধাতব পদার্থকে আপনি হিট দিলে তার আয়তন প্রসারণ হয় এবং সংকোচন হয়, যার কারণে আপনার ওই আয়তন বৃদ্ধি হওয়ার কারণে এটা ভেঙে যাবে। এই জন্য হিটটা সব দিকে সমানভাবে দিবেন, সমানভাবে হিট দিলে আপনার এটা আর ভাঙবে না। আর আপনি যদি শুধু একদিকে হিট দেন তাহলে কিন্তু এটা ভেঙে যাবে। ওকে, এখন এটা কিন্তু খুব গরম আছে, এটা অনেক হিট অ্যাবজর্ব করে রাখতে পারে। এখন দেখেন এই যে আমি খুলে ফেলছি এটা। ওকে, এখন এই দুটো যেহেতু গরম, আমি দুটো সাইডে রাখি। এখন আমাদের কাজ হচ্ছে এখানে ট্রান্সফরমারটা খোলা। এটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এখানে ভুলগুলো হবে। এই জিনিসটা মনোযোগ দিয়ে দেখলে আপনাদের আর সমস্যা হবে না, আর ভুল হবে না। আর ভুল যদি আপনার যদি সমস্যা মনে হয় যে বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলে কমেন্টস করতে পারেন। কমেন্টস করলে আপনাকে ওই যেটুকু বুঝতে সমস্যা হবে সেইটুকু স্পেশালি আপনাদের আবার দেখাই দেওয়া হবে, যাতে আপনারা ওইটুকুতে আর ভুল না করেন। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে ওইভাবেই করতে পারবো না, ফোকাস করতে পারবো না। আপনারা দেখেন, এখন আমি এই জিনিসটাকে খুলবো। এখন খোলার পরে ওই যে আপনাদের বললাম
এখানে হচ্ছে এই পাশটা হচ্ছে আউটপুটের আর এটা হচ্ছে ইনপুটের। তাহলে আমি এই ট্যাবগুলো উঠাচ্ছি এখন সুন্দর করে। এই ট্যাবগুলো রেখে দেবো, এগুলো আবার আমি ব্যবহার করব। তাহলে আমার দেখেন প্রথম কন্ডিশন হচ্ছে এইভাবে ছিল, তাহলে আমি এই লুপটা খুলবো, এটা হচ্ছে 3 নাম্বারটা, তাহলে 3 নাম্বার, তাহলে এটা হচ্ছে x1, 3 নাম্বার, এটা হচ্ছে x1, x1। এবার কত পেজ খুলবো? 1 2 3 4 5। তাহলে এখানে হচ্ছে 1 2 3 4 5, 1 2 3 4 5। এখানে আসছে হচ্ছে আপনার y1। এখানে ট্রান সংখ্যা হলো 5 ট্রান, 5 ট্রান, 5 ট্রান। আমরা এখানে 5টি লিখে দিলাম যে আমি এখান থেকে 5 ট্রান খুলছি। এটা খুলছি মানে এদিক থেকে শুরু হয়েছে, যার কারণে আমি এদিকে করলাম। এই যেহেতু ওয়াইডা থেকে জড়ানো শুরু ছিল, যার কারণে আমি ওয়াই দিক থেকে করলাম যে এটা এই পাশ থেকে জড়ানো শুরু ছিল, এই পাশ দিয়ে। ওকে, এরপরে আমরা আবার সেকেন্ড লুপে যাব, আবার সেকেন্ড লুপ খুলবো, এটারই সেকেন্ড লুপ। তাহলে ওকে, এটা কিন্তু এসি তার, এটা হচ্ছে এসির, এটা মোসফেট থেকে আসে। এখন আমরা খুলছি সেকেন্ড লুপ, সেকেন্ড লুপের হচ্ছে ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের এক্স এক্স টু, এটা হচ্ছে এক্স টু। এখন আমরা এদিক দিয়ে খুলবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এখানে আমরা 13 টান খুললাম। এটা এই দিক দিয়ে ছিল, এদিক দিয়ে ছিল, তাহলে এদিক দিয়ে দিলাম। এটা আসলো এখানে, এখানে একটা মাঝখানে কাটা পিন ছিল, কাটা পিনে আসলো। তাহলে এটা হচ্ছে ওয়াই টু, y2 13 টান, 13 টান। ওকে, আমরা এটাকে তুলে দিই। এক কথায় ঠিক যেমনটা থাকবে, আপনি যেভাবে বুঝতে পারেন ঠিক সেইভাবে আপনি এটা ডিজাইন করেন, যে আপনার যাতে বুঝতে সুবিধা হয় যে আপনি কিভাবে খুলছেন তারটা, যাতে আপনি সেম ভাবেই পরে লাগাইতে পারেন। কারণ এটা উল্টাপাল্টা লাগালে কিন্তু কাজ করবে না, ভোল্টেজ দেখা যাচ্ছে বের হচ্ছে, অ্যাম্পিয়ার আসছে না, অথবা ঠিক মতো কাজ করতেছে না, এই সমস্যাগুলো হবে। এই জন্য আপনি এখানে যেভাবে খুলবেন ঠিক সেভাবে ডিজাইনটা করবেন। শুধু আমরা সেকেন্ডারি ওয়াইন্ডিং এর তার সংখ্যা কমাবো, 4 ভাগ কমাবো, 4 ভাগে মানে 3 ভাগ কমাবো, 1 ভাগ রাখবো। যেহেতু 4 ব্যাটারি চার্জ হতো, সেখানে আমি 1 ব্যাটারি চার্জ দেবো, তাহলে সেটা তো 4 ভাগের 3 ভাগে বাদ দেবো, 1 ভাগ রাখবো, মানে 3টা ব্যাটারি বাদ 1টা ব্যাটারি থাকবে। ওকে, এরপরে এটা পলিথিন উঠাচ্ছি। ওকে, এখন আসলো আমার সেকেন্ডারি
লুপের ব্যাস, এখন আমরা এটা খুলে দেব। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স থ্রি, এক্স থ্রি এদিক দিয়ে গেছে। তাহলে 1 2 3 4, এটি 4 হলো, এখানে আসলো ওয়াই থ্রি, এটা হচ্ছে 4 টার্ন, 4 সঙ্গে 4 পাক, এটা ওয়াই থ্রি 4 টার্ন। ব্যাস, এখন দেখেন এইবার আসবে আমাদের মূল পাওয়ার কয়েল। এতক্ষণ আমরা যেটা করলাম, ফার্স্ট যেটা ছিল আমাদের এক্স ওয়ান ছিল আমাদের, মানে আগের যে আইসিটা ছিল সেটার একটা অসিলেশন এক্স ওয়ান, ওটা অত জরুরি না, কারণ এটা মানে পিসিবির যে অরিজিনাল যে আইসিটা রান করার জন্য যে ভোল্টেজটা লাগতো সেটা এক্স ওয়ান দিত। আর এরপরে যেটা করলাম এক্স টু ছিল হচ্ছে আপনার এসি প্রাইমারি উইন্ডিং, এইটার থেকে এসি স্টেপ ডাউন হয়। এরপর আসলো এক্স থ্রি যেটা, সেটা হচ্ছে আউটপুটের যে আপনার ওই যে বললাম যে টিএল 431, তারপরে আপনার ওই যে পিসি যেটা অপ্টোকাপলার পিসি 817, এগুলোকে রান করে এই জিনিসটা দিয়ে। আর এখন যেটা খুলবো এই দুই পাশের দুই কানেকশন, এই দুইটা হচ্ছে মূল আউটপুট মানে পাওয়ার ডিসি, এইটা হচ্ছে মূল লোড নেয় এই কানেকশনটাই। তাহলে আমরা এখন এটাকে খুলি। ওকে, এখন এটা হচ্ছে এক্স ফোর। এখন এক্স ফোর এটা এদিক দিয়ে গেছে, এই দিক দিয়ে আমি বাঁকা চিহ্ন দিলাম, মানে সেন্টার, এইটা হচ্ছে কয়েলের সেন্টার, সেন্টার থেকে এই দিক দিয়ে ঘুরছে। আর যদি আমি এই দিক দিয়ে দিতাম তাহলে সেন্টার থেকে এই দিক দিয়ে ঘুরছে, এই জন্য আমি এই দিকে বাঁকা করে দিচ্ছি কানেকশন, মানে সিগন্যাল গুলো আপনারা যেভাবে আর কি বোঝেন। এখন এটা খুলবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। ব্যাস, আমার এখানে 18 ট্রান, মানে 18 প্যাচ তার আছে এখানে। যদি 18 প্যাচ তার থাকে তাহলে 18 প্যাচ হচ্ছে তার হচ্ছে 4টা ব্যাটারির জন্য। তাহলে 18-র অর্ধেক হচ্ছে, মানে 18কে যদি আমি 4 ভাগ করি তাহলে আমার হচ্ছে কত, কারণ 4টা ব্যাটারির জন্য এটা, তাহলে 18 তাহলে আপনার 4.5 প্যাচ হচ্ছে, 4.5 4.5 ট্রান। যেহেতু আমি হাফ দিতে পারবো না, যার কারণে আমি 5 ট্রান দেবো, 5 ট্রান। কারণ আপনারা অনেকে মনে করতে পারেন যে এখানে চিকন চিকন অনেকগুলো তার দিছে, আমি যদি একটা তার দিই, মোটা তার একটা দেই না, তাহলে আপনার ভালো আউটপুট পাবেন না, এফিসিয়েন্সি পাবেন না। এখানে আপনি চাইলে আরো চিকন চিকন তার অনেকগুলো দিতে পারেন, যাতে এর ভিতরে গ্যাপ কম হয় এবং অনেক জায়গা কাভারেজ করে। মোটাটা তার দিলে শুধু আপনার একটা জায়গায়, এরকম একটা মোটা তার দিলেন একটা জায়গায় কভার করলো, যখন আপনি চিকন অনেকগুলো দিন তখন কিন্তু আপনার পুরা জায়গা ছড়াই যাবে, তাহলে আপনি কি পুরা জায়গা থেকে ফ্ল্যাক্সটা কালেক্ট করতেছে। তাহলে আমি এই জিনিসটা সেম ভাবে এখানে দিব, দেখেন আমি এরকম গোল না করে দিয়ে এরকম ছড়াই দিচ্ছি, তাহলে 5 5 প্যাচ দিব, 4.5 প্যাচ হয়, 5 প্যাচ দিব, 1
দেখেন 1, 2, 3, 4, 5। দেখেন 5 দিলাম, আমি কিন্তু পুরা অংশটা ছড়াই দিয়েছি। ছড়াই দেওয়ার জন্য সুবিধা হচ্ছে কি, ছড়াই দিলে আপনার কানেকশনটা সব জায়গাতেই চলে যাবে, মানে ম্যাগনেটিক ফ্লাক্সটা প্রতিটা স্থান থেকে সংগ্রহ করবে। আর যদি আমি একটা মোটা তার দিই কিংবা এক জায়গা থেকে দিই, তাহলে কিন্তু আমার ফ্লাক্স ওইভাবে রিসিভ করবে না। এই জন্য আমি সব জায়গায় ছড়াই দিলাম। আমি এগুলোর একটু নিকেল গুলো উঠাই নিব, যাতে আমার সোল্ডারিং এর সুবিধা হয়। আপনারা আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন, নতুন নতুন অনেক কিছু শিখতে পারবেন। আমি চেষ্টা করব আপনাদের শেখানোর জন্য, কারণ এখানে ভিডিও করতে অনেক কষ্ট হয়, সময় লাগে। একটা কাজ করতে আসলে এতটা সময় লাগে না, কিন্তু একটা ভিডিও করতে, ভিডিও এডিটিং করতে সেটা অনেক সময় লাগে। ভিডিও তো সরাসরি দেওয়া যায় না, কারণ একটা কাজ তো ভিডিও সময় শেষ হয় না, এর সাথে অনেক সময় জড়িত থাকে। সেগুলো কেটে বের করে না দিলে তো আপনারা দেখতে পারবেন না, কারণ অত সময় তো নষ্ট করা যাবে না আপনাদের, কারণ আপনাদের সময়েরও তো অনেক দাম আছে, কারণ মানুষের জীবনে সময়ের অনেক দাম। যার কারণে এই এই অংশে সময়গুলো বাদ দেয়, এত কষ্ট করে ভিডিওগুলো আপনাদের জন্য করতেছি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, যদি সম্ভব হয় আপনাদের, কারণ আপনারা চেষ্টা করলেই পারবেন। যদি না পারেন আমাকে বলবেন যে আপনি পারেননি, আপনি এই জায়গায় বেঁধে গেছেন, এই জায়গায় আপনি আটকায় গেছেন, আমি আপনার সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ। ওকে, এরপরে আমাদের সেকেন্ডারি ওয়াইন্ডিং শেষ হলো। যেহেতু 4/1 4.5 টার্ন হয়, সেখানে আমরা 5 টার্ন দিয়েছি। এবার আমরা এখানে ইনসুলেটর দিচ্ছি। আমরা এই পলিটেপ গুলোই ব্যবহার করতেছি ইনসুলেটর হিসাবে। ওকে, এখন এর উপরে আমি একটা টেপ জড়বো, হিট রেজিস্ট্যান্স টেপ। এটা তো আপনারা অবশ্যই চিনবেন, এটা দারাজেই পাওয়া যায়, যে কোনো মোবাইল সার্ভিসিং সেন্টারেও পাবেন। এই টেপটা হচ্ছে হিট সহ্য করে খুব। এই টেপটা দেবো আমি এখানে। ওকে, আমাদের তাহলে x4 শেষ, x এর কাজ শেষ। এখন আমাদের থাকলো কি ওয়াই এর হচ্ছে 4 টার্ন। তাহলে ওয়াই শুরুটা হচ্ছে y3, x3, তাহলে এই পাশে, তাহলে x3 যদি এই পাশে, তাহলে আমার এই পাশ থেকে শুরু হয়েছে, এই পাশে, তাহলে এইখান থেকে শুরু হবে। না, এটা তো 3টা ওর সাথে, হ্যাঁ উল্টে লাগাইছি, এইখানে হবে। ওকে, না ওয়াই থেকে শুরু হবে, এক্স এ শেষ হবে। তাহলে ওয়াই থেকে শুরু হলে ওয়াই3 ছিল এটা, এটা ছিল ওয়াই থ্রি, হ্যাঁ ওয়াই3 যদি এটা হয়, তাহলে আমরা ওয়াই3 দিলাম। এখন ওয়াই যদি আমি এক্স এই পাশ থেকে নিতে হয়, তাহলে এই পাশ থেকে ওয়াই দিতে হবে, তাহলে আমি ওয়াই এই পাশ থেকে দেবো। আমার ওয়াই ছিল 4 টার্ন,
তাহলে 4। এখন কিন্তু তার বৃদ্ধি পাবে কারণ হচ্ছে আমার যেহেতু তার সংখ্যা কমাই দিয়েছি সেকেন্ডারি ওয়াইন্ডিং এ, যার কারণে আমার এখানে তার বৃদ্ধি পাবে, কারণ এখানে তো আয়তন কমে গেছে। যার কারণে আমি তারটা এরকম ভাগ করে দেবো, 4 টান 2 3 4। ওকে, এখানে দেখেন আমার তার কিন্তু বৃদ্ধি পাইছে। আমি বললাম যে তার এখানে বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাওয়ার কারণ তো দেখলেনই যে তার আমরা যেহেতু এখান থেকে বের করে ফেলছি, যার কারণে তার আমার বৃদ্ধি পাচ্ছে। এখন আমরা এটাকে একটু নিকেল তুলে নেব যাতে আমাদের সোল্ডারিং এর সুবিধা হয়। ওকে, ওকে, হয়ে গেল। বাস, এরপর আমরা আবার এখানে টেপ, এই যে পলি টেপ আছে, পলি টেপ দিয়ে দেবো এখানে। বাস, এখন ওকে, এখন আমাদের এখানে ছিল হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং এর ইয়া প্রাইমারি ওয়াইন্ডিং এর 13 টান যেটা ছিল আর কি, X2। এখন আমরা X2 জড়বো, X2। ওকে, X2, X2 দেখেন, X2 হচ্ছে এদিক দিয়ে ঢুকলে এদিক দিয়ে আসবে, তাহলে আমার X2 হচ্ছে এদিক দিয়ে যাবে। তাহলে X2 আমার টার্ন সংখ্যা দেব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আছে 13।
এখানে এই টেপটা, যে থার্মাল ইনসুলেটরটা দিয়েছে না, ইনসুলেটরটা দেওয়ার অর্থ হচ্ছে যাতে এই সংযোগটা ওটার সাথে না হয়ে যায়, ওর সাথে যেহেতু এসি এখানে হাই ভোল্টেজ থাকে, জন্য আর একটা একটার সাথে সংযোগ না হয়ে যায় এই জন্য। ওকে, এরপরে এটা এখানে x2 x2 y y1 y2 x1 x2 x1 x2। হুম, ঠিক আছে। এইখানের সাথে x2 y2 x2 y2। ওকে, ওকে। আমরা ওয়াই এর তারটা জোড়বো না, ওটা লাগবে না আমাদের, কারণ আমরা তো আর আগেরই কানেকশনে যাচ্ছে না, যার কারণে আমরা প্রথম যেটা খুললাম, যে ওয়াই 1 x1 y1, সেটা আমরা আর দিব না ওয়ার্নিং, কারণ সেটা আমাদের আর এখন আর দরকার হবে না। কারণ আমরা তো আর ওই কে এল ওয়াই দিয়ে কাজ করতেছি, আমরা তো আর অরিজিনাল বোর্ডের আইসি দিয়ে কাজ করতেছি না। বোর্ডের আইসি দিয়ে কাজ করলে আমাদের আইসি মানে ড্রাইভ করানোর জন্য আমাদের একটা ভোল্টেজ দরকার লাগতো, ভিসিসি, যার কারণে আমরা ওটা ব্যবহার করতাম। কিন্তু আমাদের তো আর ওটা এখন দরকার হচ্ছে না, যেহেতু আমরা কে এল ওয়াই ব্যবহার করতেছি, যার কারণে ওটা ওই ওয়ার্নিংটা দিব না। ওকে, এখন আমরা এগুলোকে সুন্দর করে সোল্ডার করব। তাহলে পাওয়ারটা বাড়াই নিচ্ছি, যাতে আমাদের সোল্ডারিংটা সুন্দর হয়। সোল্ডারিং গুলো করার সময় অবশ্যই আপনাকে লক্ষ্য করতে হবে যেন কোনো একটা তারও বাদ না যায়, কারণ একটা তার বাদ গেলে ওই তারের অ্যাম্পিয়ার আসবে না, এই জন্য। ফ্যানটা বন্ধ করে নিই, কারণ হিট নষ্ট হয়ে যাচ্ছে তো। এখন এটা ওকে, দেখেন যে তারের কোনো তারই বাদ যাবে না, একদম সুন্দর করে সোল্ডার করতে হবে যেন কোনোটা বাদ না যায়, কারণ বাদ গেলে ওই তারটার অ্যাম্পিয়ার আসবে না। এই জন্য সোল্ডার করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন একটাও বাদ না যায়, সবাই যেন সবার সাথে বন্ডিং হয়।
ওকে, এখন আমার বাকি আছে এই পাশে। আপনার কাজের জন্য এই সোল্ডারিং আয়রনটা ব্যবহার করতে পারেন। এটা অনেক ভালো সার্ভিস দেয়। আপনার খুব দ্রুত হিট হয় এবং খুব দ্রুত ঠান্ডাও হয়। আর এটার প্লাস পয়েন্ট হচ্ছে এর হিট নিয়ন্ত্রণ করা যায়, একটা রেগুলেটর আছে। তাছাড়া এটা দিয়ে মোটামুটি ভালো কাজ করা যায়। আমি ব্যবহার করতেছি অনেকদিন। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। আর এর একটা অসুবিধা হচ্ছে এর বিট গুলো খুব দ্রুত নষ্ট হয়, খুব দ্রুত বিট গুলো ক্ষয় হয়ে যায়, স্ট্রিপ গুলো। এই হচ্ছে অসুবিধা। তাছাড়া মোটামুটি এর মোটামুটি অনেক সুন্দর একটা সোল্ডারিং আয়রন। ওকে, এখন আমরা আমাদের তো ট্রান্সফরমার ওয়ার্নিং রিওয়ার্নিং করা শেষ। এখন আমরা এটাকে ব্যবহার করব। ওকে, এটা কোর দিয়ে দিলাম। এটা হচ্ছে ফ্লাইব্যাক ড্রাইভার, যার কারণে কোরের ভিতর গ্যাপ থাকে। আপনারা দেখে নিন, এরকম কোরের ভিতর গ্যাপ থাকবে, কারণ এটা ফ্লাইব্যাক ড্রাইভার তো এই জন্য। এরপরে এর ভিতরে এইভাবে দিয়ে দিলাম। এটা ফাটলো কিভাবে জানি না। আচ্ছা, যদি ফেটেও যায় তাহলে আপনারা সুপারগুলো দিয়ে নেবেন, সমস্যা নাই, এগুলোতে সমস্যা হয় না। যেহেতু আমার কাছে এখন সুপারগুলো নাই, আমি আপাতত টেপ দিয়ে আটকাই। ওকে, হলো। আপনারা সুপারগুলো দিয়ে আটকে নিতে পারবেন এটা। এখন আমরা ট্রান্সফরমারটাকে বোর্ডে স্থাপন করি। আমাদের সার্কিট দেখতে পাচ্ছেন, সার্কিটে হচ্ছে এটা সংযোগ ছিল, এটা এটা হচ্ছে এসি এই পাশে। তাহলে এটা এইভাবে সংযোগ ছিল, মানে যেটা যে দিকে ছিল সেই দিকে লাগাতে হবে। কারণ এটা দেখেন একটা তার খুঁটি কাটা আছে, এটারও একটা, এই জন্য একটা ছিদ্র নাই, এই জন্য এটা এদিকেই যাবে এইভাবে। ওকে, এখন এটা এখানে চলে আসছে। এখন এখানে আমরা সোল্ডারিং করে দেই সবগুলো। ওকে, এখন আমাদের এটাতে কি হলো, ট্রান্সফরমারের কাজ হলো, কিন্তু এখনো কিন্তু আমাদের ভোল্টেজ কমেনি। কারণ কি জন্য কমেনি, এই যে আমরা যে এই যে পিসি যে ফিডব্যাক যে কাজ করে, যেটা পিসি টিএল 431, এইটার কাজটা আমরা করিনি, যার কারণে এখনো ভোল্টেজ কমেনি। ও ফিডব্যাক দিতেই থাকবে যে না, ভোল্টেজ এখন আসেনি, পর্যাপ্ত হয়নি, যার কারণে তখন ডিউটি সাইকেল বাড়তে থাকবে। এই জন্য আমাদের এই টিএল 431 একটু কাজ করা লাগবে। এটা টিএল 431 হচ্ছে এসএমডি, এটা হচ্ছে টিএল 431, এটা হচ্ছে এসএমডি। এসএমডি হওয়ার কারণে এখানে আমরা প্রথমে ভোল্টেজ গুলো পরিমাপ করব, যে আমার গ্রাউন্ড কোনটা, ফেজ কোনটা, মানে পজিটিভ কোনটা, গ্রাউন্ড কোনটা। এখন আপনাদের একটা জিনিস দেখাই। এখন দেখেন ভোল্টেজ, আমি যদি লাইন দেই তাহলে কিন্তু আমার ওই সেম ভোল্টেজই দেখাবে, কাছাকাছি 56 ভোল্টেজের মতোই দেখাবে। দেখেন এই যে 56 ভোল্টেজ আসেনি, কারণ ডিউটি সাইকেল ফুল চলে যাচ্ছে, তারপরেও সে 39 আসছে। কিন্তু আমার তো 39 ভোল্ট দিয়ে হবে না, আমার ভোল্টেজ লাগবে হচ্ছে 14 ভোল্ট। সেখানে তো আমার ভোল্টেজ চলে আসছে 39 ভোল্ট, যার কারণে আমার এটা এটা দিয়ে হবে না। তো এখন এখানে দেখেন, এখানে আমার একটু কাজ করা লাগবে হচ্ছে, এখানে পজিটিভ আসলো, পজিটিভ এখানে আসলো 1 নম্বরে 37 ভোল্ট, এখানে আছে 39 ভোল্ট। এখানে না, এখানে আছে গ্রাউন্ড,
1.9 ভোল্ট। ওকে, তাহলে এইখান থেকে এখানে এর ভিতর রেজিস্ট্যান্স। ওকে, দেখতে পাচ্ছেন যে এইখানে এইটা হচ্ছে গ্রাউন্ড, গ্রাউন্ডের থেকে এখানে আসলো, এখান থেকে এখানে 2.5 ভোল্ট আসবে, এখান থেকে সিরিয়াল এসে এখানে আসলো, তার মানে এই দুটার ভিতরে ভোল্টেজ হচ্ছে ফুল ভোল্টেজ। তাহলে এখান থেকে গ্রাউন্ডের এখান থেকে 2.5 ভোল্ট আসতে হবে। 2.5 ভোল্ট আসলে এটা শর্ট মানে ভোল্টেজ কমবে। তাহলে আমি এইখানে একটা ভিআর লাগা দেবো, এখানে একটা ভিআর লাগা দিলে আমার সমস্যাটা সমাধান হয়ে যাবে। তাহলে এটা সহজ পদ্ধতি হচ্ছে এখানে একটা ভিআর এর ব্যবস্থা করতে হবে। তাহলে আমরা এখানে এই রেজিস্ট্যান্সটা উঠাই দেবো, আগে উঠাই দিয়ে রেজিস্ট্যান্সটাকে মেজারমেন্ট করে নিই। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কোনো কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞেস করবেন, আমি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং আসলে আমি তো আপনাদের শেখাতেই চাচ্ছি, শেখানোর জন্যই তো আসলে আমি আসছি এখানে ভিডিও করতেছি। আসলে একটা কাজ করা আর একটা ভিডিও করা অনেক পার্থক্য আছে। ভিডিও করতে অনেক সময় লাগে, অনেক কষ্ট হয়। আপনারা যদি শিখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন কোথায় আপনাদের সমস্যা হচ্ছে, আমি সেই জায়গাগুলো সমাধান করে দেবো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওটা আছে 5K রেজিস্টার, আমি এখানে একটা 10K লাগা দেবো ভিআর। আচ্ছা, আমি এখানে দেখি এখন আমার ভোল্টেজ কত আসে এখানে। এখন দেখেন 12.52 আসছে, তখন এখানে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। এখন কিন্তু আমার ভোল্টেজ 12.52 চলে আসছে। কারণ আমি এখানে একটা 10K ভিআর দেবো, যাতে আমি ভিআর এখানে একটা 10K ভিআর দিলে 10K অথবা 15K, 10K না 15K দিই অথবা বেশি দিই, একটা ভিআর দিলে আমার ওই ভিআরের ওই জিনিসটা ঠিক রাখবে, মানে ভোল্টেজ আমি অ্যাডজাস্ট করতে পারবো এখানে। আমি এটাই ব্যবহার করি এখানে। ছোট মানের ভিআর দিলে, মনে করেন আমি যদি এখানে একটা 10K ভিআর দিই তাহলে কি হবে, আমার এখানে হচ্ছে 10K ভিআর দেওয়ার কারণে আমার ভোল্টেজ রেঞ্জটা আরো বৃদ্ধি পাবে। ওকে, এখন দেখেন আমি ভিআর দিয়ে ভোল্টেজ অ্যাডজাস্ট করতে পারবো, যে আমার এখানে কত ভোল্টেজ দরকার। আপনারা এখানে আসলে কত 17 ভোল্ট না, হ্যাঁ এখানে 17 ভোল্ট আসছে। এখন দেখেন আমি এই যে ভিআর এর মাধ্যমে এই যে ভোল্টেজ আমি কমাইতে পারতেছি। দেখেন 15 ভোল্ট চলে আসছে। আচ্ছা, আমি আরেকটু করলে মিটারটাকে এই পাশে দেই, তাহলে আপনারা ভালো দেখতে পাবেন। 15 ভোল্ট আসছে। এখন আমি এদিকে ভিআর দিয়ে অ্যাডজাস্ট করতে পারবো। দেখেন আমি এটাকে কমাই, 15 ভোল্টে আসছে, আবার এটাকে আমি দেখেন বাড়াই নিতে পারবো। আচ্ছা, এখন 15 ভোল্টের নিচে নামবে কিনা, অবশ্যই নামবে 15 ভোল্টের নিচে। আমরা তাহলে সেই কাজটাই করি, যাতে আমার 15 ভোল্টের নিচে নামে। তাহলে কি করতে হবে, আমার এখানে একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সটা খুলে দিতে হবে। এর সাথে একটা প্যারালাল একটা রেজিস্ট্যান্স আগে থেকে লাগানো আছে, যাতে ওকে রেজিস্ট্যান্সটা ছিল এইটা, এটা। এখন দেখেন কত ভোল্ট আসে। এখন আমরা এটা লোডে দিলাম, এখন দেখেন 1396। দেখছেন 13 ভোল্টে চলে আসছে, 1354, 13.5। আবার আমরা এটা ভোল্টেজ বৃদ্ধি করতে পারবো এইভাবে। এখন দেখেন এই যে আমার ভোল্টেজ রেঞ্জ এখন অ্যাডজাস্ট হয়েছে। এখন আমি এখানে একটা লোড দিয়ে দেখাই আপনাদের কি অবস্থা। যেহেতু এটা 4 ব্যাটারি ছিল, এটাকে 1 ব্যাটারি বানানো হলো, এবং আপনারা যাতে শিখতে পারেন সেইভাবেই করা হলো।
জন্য আপনারা নিজেরাও শিখতে পারেন। আচ্ছা, সিরিজে বাড়ি দিচ্ছে, কাল কেটে যাবে, এইটা দিলে হবে। এটা 24 ভোল্ট, ওটা ছিল 12 ভোল্ট, এটা হচ্ছে 24 ভোল্ট। দেখেন, তাহলে আমরা কি শিখলাম, যে একটা 12 ভোল্ট ট্রান্সফরমারকে মানে 12 ভোল্ট এসএমপি মানে 48 ভোল্ট এসএমপিএস কে আমরা 12 ভোল্ট করে ফেলেছি। এটা দিয়ে আমরা এখন 12 ভোল্টের যে কোনো ব্যাটারি চার্জ করবো। তাহলে 12 ভোল্ট ব্যাটারি চার্জ করার জন্য আমাদের সর্বনিম্ন 14 ভোল্ট দরকার। তাহলে আমরা এটা 14 ভোল্টে অ্যাডজাস্ট করি। ওকে, 14 ভোল্টে অ্যাডজাস্ট করলাম। এখন আমরা এখানে একটা ফ্যান কানেকশন দেব। এর কেবিনের সাথে কোনটা ছিল, এটা, এই ফ্যানটা এর সাথে সংযোগ করতে হবে। তাহলে আমরা ফ্যানটা সংযোগ হলো, এখানে ট্রানজিস্টর, এখানে হচ্ছে আপনার অপটো কাপলার দিয়ে অপারেশন অ্যাম্পলিফায়ার দিয়ে সেন্সর সিস্টেম করা ছিল, যে লোডে পড়লে ফ্যান চলবে, তাছাড়া চলবে না। কিন্তু আমরা বিষয়টা এইভাবে রাখবো না, আমরা ডাইরেক্ট করে দেবো, যে আমার ফ্যানটা সবসময় চলবে। এই জন্য ডাইরেক্ট করবো, যেন আমার ভিতরটা সবসময় ঠান্ডা থাকে। আর ফ্যানটা এর আগে ছিল যে লোডে পড়লে চলবে, না হলে চলবে না। আচ্ছা, এর জন্য VG000, হ্যাঁ এখানে দেবে। ওকে, এই তো এখন দেখেন, এতে লাইন দিলেই ফ্যান ঘুরবে, এই দেখেন। ওকে, এখন আমাদের চার্জার মোটামুটি রেডি। আমরা এটাকে এখন বক্সে হতে দিব। এসে বক্স, আশা করি আপনারা আমাকে সাপোর্ট দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটাতে আমরা ভোল্টমিটার সেট করব না, যার কারণে ওকে, আমার কাছে সুপার গুলো নাই, এমনি আঠা আছে, একটা লাগা দিয়ে রাখি, জিনিসটা না নড়ে। সুপার গুলো শেষ হয়ে গেছে, তো না নড়ে, সেজন্য এটা দিয়ে রাখলাম। এখন এটা এখানে, এটা এখানে, এটা এখানে। আচ্ছা, বাতাস আমরা বের করব না বাতাস ঢুকাবো? বাতাস বের করব। বাতাস বের করলে দেখেন, এটা ছিল একটা 48 ভোল্ট ভ্যানের চার্জার, নষ্ট। এটা ভাঙাড়ির দোকান থেকে কিনছি। এটা ভাঙাড়ির দোকান থেকে কেনার পরে এটাকে আমরা 12 ভোল্ট ব্যাটারি চার্জার উপযোগী করলাম। এখন আমরা এটা পাওয়ার দিই, পাওয়ার দিয়ে এখন আমরা আপনাদের দেখাই যে কি অবস্থা। এটা দেখতে পাচ্ছেন, পাওয়ার চলে আসছে। ওকে, এখন লোড দিয়ে দেখাই। এসে লোড সিরিজ কানেকশনে দিয়ে আছে, এর জন্য এরকম ইয়ে করতেছে, ব্লিং করতেছে। আচ্ছা, আমরা এটা দিই, এটা হচ্ছে 24 ভোল্টের বাল্ব, 24 ভোল্টের, এটা হচ্ছে ট্রাকের বাল্ব, 24 ভোল্ট। দেখেন, আমরা এটাকে ডাইরেক্ট দিয়ে দিব। দেখেন, কারণ না। আচ্ছা, কত অ্যাম্পিয়ার নেয় সেটা একটু দেখেন, দেখতে পাচ্ছেন কি? এটা হচ্ছে ডিসি অ্যাম্পিয়ার মিটার, এটা দিয়ে অ্যাম্পিয়ার টেস্ট করা যায়। লোডে দিলে কত অ্যাম্পিয়ার লোড নিচ্ছে দেখেন। অলরেডি 5 অ্যাম্পিয়ার অলরেডি চলে আসছে, আমরা লোড নাই আমার কাছে, এখন দিতে পারি নাই। আচ্ছা, আমার একটা লোড বাড়াই, সাথে এই বাল্বটা সহ দেই, দেখি এইখান থেকে 2 অ্যাম্পিয়ার লোড নিল। 7.5 অ্যাম্পিয়ার আমরা অলরেডি লোডে দিচ্ছি, 7.5 অ্যাম্পিয়ার। এটা তো আমার কাছে লোড নাই, যার কারণে আমি 7.5 অ্যাম্পিয়ার পর্যন্ত আপনাকে দেখাতে পারলাম, যে এটা দিয়ে 7.5 অ্যাম্পিয়ার লোড দিতে পারবেন। এটা দিয়ে 10 অ্যাম্পিয়ার, মানে 7.5 অ্যাম্পিয়ার আমার কাছে লোড ছিল, তাই আমি 7.5 অ্যাম্পিয়ার আপনাদের দেখাতে পারলাম। 200 অ্যাম্পিয়ার ব্যাটারি চার্জ করার জন্য 20 অ্যাম্পিয়ার চার্জিং কারেন্ট দরকার, মানে সর্বোচ্চ আমি 20 অ্যাম্পিয়ার চার্জিং কারেন্ট দিতে পারবো। সেক্ষেত্রে আমি সেখানে 10 দিয়ে দিলাম, 10 অ্যাম্পিয়ার, কোনো ব্যাপার না। চার্জ হতে একটু সময় লাগবে, কিন্তু চার্জ অবশ্যই হবে। ওকে, ধন্যবাদ।